প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা এম নুরুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে এবং সহজ ভাষায় উপস্থাপন করেছি। চলুন শুরু করা যাক। যে কোনো বড় মানুষের গল্পটা তো শুরু হয় তার গোড়া থেকে, তাই না? এম নুরুল ইসলামের জীবনের প্রথম অধ্যায়টা ছিল সংগ্রাম আর দৃঢ় সংকল্পের এক অসাধারণ গল্প, যা তার পুরো ভবিষ্যৎটাকে কিন্তু গড়ে দিয়েছিল। তার যাত্রাটা শুরু হয়েছিল একেবারে বরিশালের মাটি থেকে। দেখুন, ১৯২৪-এ জন্ম, ১৯৪৬-এ গ্র্যাজুয়েশন শেষ করলেন। কিন্তু জীবনের পথটা কিন্তু একদমই সহজ ছিল না। স্বাস্থ্যের সাথে লড়াই করে শেষ পর্যন্ত ১৯৫০ সালে তিনি পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগ দেন। আর এটাই ছিল তার কর্মজীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট। জানেন, তার স্বপ্ন ছিল কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার, কিন্তু শুধু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেটার সম্ভব হয়নি। জীবন চালানোর জন্য তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে একটা ছোট চাকরি নিয়েছিলেন, আবার সন্ধ্যায় টিউশনিও করতেন। এই যে একটা লড়াকু মনোভাব, এটাই ছিল তার চরিত্রের মূল ভিত্তি। এখন আমরা তার কর্মজীবনের সেই সময়ে যাব যখন তিনি গভর্নর হননি, কিন্তু তার সততা আর নীতির প্রতি যে আপোষহীন মনোভাব, সেটা তখনই স্পষ্ট হয়ে উঠছিল। এই যে তালিকাটা দেখছেন, এটা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের একদম শুরুর দিকে সে কঠিন সময়গুলোতে তার উপর কতটা আস্থা রাখা হয়েছিল। আমদানি রপ্তানি নিয়ন্ত্রক থেকে শুরু করে টিসিবি আর এনবিআরের চেয়ারম্যান পর্যন্ত প্রত্যেকটা পদে তিনি তার যোগ্যতার ছাপ রেখেছেন। এই ব্যাপারটা কিন্তু তার চরিত্রের একটা অসাধারণ দিক তুলে ধরে। ভাবুন একবার, তিনি বাঙালি ব্যবসায়ীদের সাহায্য করছেন, কিন্তু তার নীতি এতটাই স্বচ্ছ আর ন্যায্য ছিল যে তার প্রতিপক্ষ মানে পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীরাও তাকে সম্মান করতে বাধ্য হতো। এটা ছিল তার নীতিবোধ আর ভারসাম্য রাখার এক বিরল উদাহরণ। এবার আসা যাক তার কেরিয়ারের সবচেয়ে প্রভাবশালী আর দীর্ঘতম অধ্যায়টাতে। এই সময়ে নেওয়া তার কিছু পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। প্রায় ১১টা বছর তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এটা শুধু একটা লম্বা সময় নয়, এটা ছিল বাংলাদেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আর যুগান্তকারী কিছু সংস্কারের এক সোনালি অধ্যায়। গভর্নর হিসেবে তার সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ ছিল এই হাউজিং ফাইন্যান্স প্রোগ্রামটা। তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে মধ্যবিত্তের জন্য নিজের একটা বাড়ি বা একটা নিরাপদ আশ্রয় থাকাটা ঠিক কতটা জরুরি। এই স্কিমের সবচেয়ে বৈপ্লবিক দিকটা ছিল এর অর্থায়নের পরিমাণ। একবার ভাবুন তো, একটা ফ্ল্যাটের মোট খরচের প্রায় ৯০% ঋণ হিসেবে পাওয়া যেত। সেই সময়ে দাঁড়িয়ে এটা ছিল মধ্যবিত্তের জন্য এক অকল্পনীয় সুযোগ। কিন্তু আসল চমকটা ছিল সুদের হারে। মাত্র ৫% বার্ষিক সুদ। আজকের দিনে যা প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? এই অবিশ্বাস্য কম সুদই কিন্তু হাজারো মধ্যবিত্তের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মূল চাবিকাঠি ছিল। আর এই পুরো প্রক্রিয়াটাকে সহজ করে দিয়েছিল দীর্ঘমেয়াদী পরিশোধের সুযোগ। মানে ৩০ বছরের মধ্যে ঋণ শোধ করার সুবিধা থাকায় মাসিক কিস্তির চাপটা অনেক কমে এসেছিল, যা অসংখ্য পরিবারের নাগালের মধ্যে ছিল। অর্থ আর ক্ষমতার একেবারে কেন্দ্রে থেকেও তিনি কিভাবে নীতি আর সততাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, চলুন এবার সেই অধ্যায়টাতে একটু ফোকাস করা যাক। এই টেবিলটা চমৎকারভাবে তার চরিত্রকে তুলে ধরে। দেখুন, ১৯৮২ সালে সামরিক আইনের পর এবং আবার ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুইবারই তাকে দেশের অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে তিনি দুইবারই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এটা তার সম্পর্কে একটা খুবই অবাক করা মতো তথ্য। তিনি কিন্তু নির্বাহী ক্ষমতার চাকচিক্য ছেড়ে দিয়ে বিচার বিভাগে যোগ দিতে চেয়েছিলেন। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে পদের চেয়ে ন্যায় বিচার আর নীতি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এম নুরুল ইসলামের এই অসাধারণ জীবন থেকে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো ঠিক কি কি? আসুন খুব সংক্ষেপে একবার দেখে নিই। খুব সহজ করে বললে তার লেগেসি বা উত্তরাধিকার ৪টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, মধ্যবিত্তের জন্য বাড়ির স্বপ্ন সত্যি করা। দ্বিতীয়ত, নীতির প্রশ্নে আপোষহীন থাকা। তৃতীয়ত, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা।
আর সবশেষে ব্যক্তিগত জীবনের সব প্রতিকূলতাকে জয় করে দেশ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করা। এই অসাধারণ ব্যক্তিত্বের জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। আজকের এই যুগে যখন ক্ষমতা আর পদের জন্য প্রতিযোগিতা আমাদের চারপাশে, তখন এম নুরুল ইসলামের জীবন আমাদের একটা মৌলিক প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। ক্ষমতার চেয়ে নীতিকে বড় করে দেখার শিক্ষাটা আজকের দিনে ঠিক কতটা প্রাসঙ্গিক? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।